প্লিজ। তোকে টাকা দিয়ে কিনেছি কি ওইসব লাগিয়ে করার জন্য? একদম কথা না বলে চুপ করে শুয়ে থাক। প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম, আর উনি ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন। আমার ঠোঁটজোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁটজোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব কিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হবে। প্লিজ, এখন আপনার দেওয়া সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দিব। না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইয়া বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। ওহ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিল আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। এই যে শোনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে বাঁচাতে পারবো না। এত রাতে একা, আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবো। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আমার মনে মনে ঠিক ভয় হচ্ছে। বলা তো যায় না, এই রাতের বেলায় কোথাও কখনো বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরেও কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি আর আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে এই টাকাটাও দিতে পারবো না বাড়িতে। আরে বুঝতেছেন না কেন? এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছে হয় আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ এনাকে ভয় পেয়ে আর কি হবে, আমার সব কিছু তাকে দিয়ে দিয়েছি, তাই ওনার সাথে যাওয়াই উত্তম হবে। নয়তো রাস্তায় খারাপ ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না। তারপর আমি ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমার ভাইয়াকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাই ঠিক হয়ে যাবে। আমি এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করবেন আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণ এর জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল। কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই যে ইনকাম করে তাদের ধার পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করে আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভেতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে
তখন আমি মনে মনে ভাবতেছি, ছি, এটা আমি কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকমভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এরকমভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্না আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এটাই আমার বাসা। আর আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলেন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মিলন। আচ্ছা, আপনি বাসায় যান। আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনে আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি দূরে চলে গেলেন আর আমি আমার বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা, মা, তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? খাবার খেয়েছো? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। কি রে মা, টাকার জোগাড় করতে পেরেছিস? হ্যাঁ মা, এই যে নাও টাকা। কালকে সকালে হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে নেব। একটু মুচকি হাসিতে দিয়ে মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাকে কখনোই মেনে নেবে না। তোর বাপ নেই, তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। মা প্লিজ কান্না করো না এভাবে। তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, আজকে অনেক খাটাখাটনি করেছি। আজকে তোর বুঝি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা, তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতে হবে। তারপর আমি মায়ের রুম থেকে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়না সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়লেই ডুবলে কান্না করতে ইচ্ছে করে। দৌড়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিতে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে সেখানে সেখানে তিনি আমাকে স্পর্শ করেছে, সেই জায়গাগুলো ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে, আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্নের মাটি চাপা দিতে হলো। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। 30 মিনিট পর, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। প্লিজ না, এরকম করবেন না। আমি যতই পিছে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দিব তো, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম।
আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ও, তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম এতক্ষণ। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলে যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়ো। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে, যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন? না, আমি এসব কি ভাবছি? সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারছি না। মাথা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, ওঠো। ও, টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলেছি বেশি রাত জাগবে না। তুমি হয়তো রাত জাগছো নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার! যখন মা হবি না, তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। ওহ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝেছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বকবক শুনতে হচ্ছে আমাকে। তাড়াতাড়ি উঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এদিকে গল্পের সেই ছেলেটি হসপিটালে এসে মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগীর কে হন? আর আমার জানা মতো রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? আমি মিলনের ভাইয়া লাগি। আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে। আমাকে সেই রুমে নিয়ে চলো। আপনি এসেছেন রুগী দেখতে, তাহলে ডাক্তার দেখিয়ে কি করবেন? আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন। আপনি এই হসপিটালের নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলছি আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। ওকে, আমার সাথে সাথে আসুন। এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামের পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন, দেখি কে তিনি। তারপর নার্স বাইরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিলেন। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাদের হসপিটালে যে মিলন নামের রোগী ভর্তি আছে তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগবে আমি দিব। কিন্তু আপনি কে, আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করিয়াছে, আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দুলা ভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এসেছি, আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবে একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটার কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনো রোগী আসবে না, এটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন, কোনটা? আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না। প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটাকে না বাঁচালে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। জি, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে একটু বলে দেন। ওকে, আমি আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ওকে। আম্মু একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম, কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালে উঠেছিলাম, তাহলে
এমন ব্যথা হচ্ছে কেন? কথাগুলো মেয়েটি বলল। কি রে মা, এভাবে হাঁটছিস কেন? পায়ে ব্যথা পাচ্ছো? না, আমি ঠিক আছি, তুমি চলো তো। আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে বড় ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে তোর, তাই না রে মা? ওহ মা, তুমি সবসময় বেশি বোঝো। আমি কিছু বললে তুই রেগে যাস কেন বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আছি। ওকে, তাড়াতাড়ি আসবি। তারপর রিক্সাওয়ালাকে 50 টাকা দিলাম, তাকে ধন্যবাদ জানালাম সঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হাসপাতালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্ক করতেছে, কিন্তু বিষয়টা কি বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? দেখ না রে মা, নার্স কি বলতে চাইছে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আপনার ভাইয়ের এখন অপারেশন চলতেছে। কি অপারেশন চলতেছে মানে? আমি বেশ অবাক হলাম যে ডক্টর টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে যাচ্ছিল না, সেই ডক্টর আমার ভাইকে ফ্রি অপারেশন করবে। এটা কিভাবে হতে পারে? আমি অবাকের উপর অবাক হচ্ছিলাম, কারণ আমার স্বামী, আমার তো এখনো বিয়েই হয়নি, আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার থেকে বড় কথা হলো লোকটা কে হতে পারে? আপনার কি মাথা গেছে নাকি? আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত মহিলা। আমি অনেকবার লোকটাকে জিজ্ঞেস করেছিলাম পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীরভাবে আমাকে ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলছি সেটাই করো। বাহ বাহ, আপনাকে ধমক দিল আর আপনি সোজা সাপটা মেনে নিলেন? আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না? দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর অমল স্যারের সাথে কথা বলেছে, আর 3 দিন এখন আপনার ভাইয়ের অপারেশন করতেছে। ওনার সাথে এভাবে বকাঝকা না করে চলো না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি। ডক্টর সাহেব বের হলে তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। চুপ থাক, এইসব কথা বলতে নেই। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডাক, আল্লাহ যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশন থিয়েটারের সামনে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। এত টেনশন করিস না তো, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারতেছি আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, কিন্তু আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমাকে ঠিক থাকতে বলছে, অথচ নিজের ভেতরে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারছি না। আমাকে সত্যি করে একটা কথা বলবা? পাগলি মেয়ে, দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো তাই না? পাগলি মেয়ে, কি যা তা বলতেছিস? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনের ব্যথা কতটা। কিছুক্ষণের মধ্যে ডাক্তার সাহেব বেরিয়ে এলেন। তাহলে আপনারা এসেছেন। আমার ছেলের এখন কি অবস্থা ডাক্তার সাহেব? এখন আপনারা অনেক চিন্তামুক্ত রাখতে পারেন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই শুনছিস রে মা, আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেলল। ডাক্তার সাহেব, আমি কি এখন আমার ছেলেটাকে একটু দেখতে পারি? এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে কেবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পারবেন। ও আচ্ছা। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। ডাক্তার আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ
বলো মা, কি বলতে চাও? আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতেই চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছে টাকা না নিয়ে অপারেশনটা করলেন। আমি না কিছুটা বুঝতেছি না, ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবেন? আসলে মা, আমার এখানে কিছু করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমাদের মানতে হয়। আমরা এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান না। আর তুমি বললা না টাকা ছাড়া অপারেশন করলাম কিভাবে? আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে। টাকাটা দিল কে? আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটা কে? দেখো মা, এটা আমি বলতে পারবো না। আমি বেশ অবাক হলাম, কিন্তু কেন আঙ্কেল? শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিছে, আর তার নাম, ঠিকানা বা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না, যদি তিনি অনুমতি না দেন তো। উনি অনুমতি দিবে মানে? আসলে আমি তাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের কেবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আরেকটু কানাইয়া দাঁড়ালেন না, চলে গেলেন তার নিজের কেবিনে। যে আমার এত বড় উপকার করেছে, আমি দোয়া করি তার জন্য সবসময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার যে করেছে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। আর ব্যথা অনুভব হতেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে তো এই কথা বলাও যাবে না, বললে আম্মু আমার মুখটা দেখতে চাইবে না। কি করব ভেবে পাচ্ছি না। আম্মু, তুমি এখানে একটু বসো, আমি একটু আসি। এখন তুই কোথায় যাবি? আম্মু, আমি একটু বাথরুমে যাব। ওকে। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনি ডক্টরের সাথে দেখা করতে গেলাম। ওনার সাথে কথা বলে কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথাটা দূর হতে সাহায্য করে, নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়ব। টাকা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল আমি এই সময় একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে। আসলে নিয়তির পরিহাস কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে, তাহলে এইসব সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আনমনে আসতেছি, হঠাৎ করে কে জানি আমার হাত ধরে টান দিলেন। আরে আপনি এখানে কিভাবে? তার আগে বলেন, এখন আপনি কেমন আছেন? আমার ভালো থাকা না থাকা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের উপর আর আমার মায়ের উপর। তারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকি। এত খেয়াল রাখেন আপনার পরিবারের ওপর? যদি তাদের খেয়াল না রাখি, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারেন। আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? এসেছিলাম, একটু কাজ ছিল। ওহ, আচ্ছা, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? কেন, কিনবেন বুঝি? সেরকম কিছু না। আপনি মনে হয় নিত্য নতুন দেহর স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি কি একবারও ওই কথা বলেছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? না, তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন, তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আচ্ছা, আপনি এরকম উদাসী কথাবার্তা বলেন কেন? কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না। তাহলে আপনার কাছে মনে হওয়া কারণটা কি? উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। সরি, আমি অপরিচিত কাউকে আমার ফোন নম্বর দিই না। দেখুন, ভালোই ভালোই বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আজব তো, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি, আর আপনি সোজা সাপটা দিয়ে দেন, নয়তো। না হয় আমি আপনার কাছে ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলে কি আমি আপনার কাছে আমার সব কিছু বিক্রি করে দিয়েছি? আমার চিন্তা ভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু? যদি বলি তাই? এরকম আজব কথাবার্তা বলা বাদ দিন, আর আপনি এখান থেকে আসতে পারেন। ভালোভাবে কথাটা বললাম, তাই গায়ে লাগছে না। এখন কি আমি খারাপ ব্যবহার করবো আপনার সাথে?
আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? তাও আবার এরকম একটা হসপিটালে? আমি আপনার ফোন নাম্বার চাইছি। আপনি ফোন নাম্বারটা দিলে আমি এখান থেকে চলে যাব। না, আমি আপনাকে আমার ফোন নম্বর দিতে পারবো না। ভেবে বলছেন তো? হ্যাঁ। আমি ওখান থেকে চলে আসতে নিলেই লোকটা আমার হাত টেনে ধরে। কি হলো, এরকম অভদ্রতার মতো কাজ করতেছেন কেন? উনি কিছুই না শুনে শুধু আমাকে ওনার কাছে টেনে নিচ্ছে। উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না। এটা হসপিটাল। আমার কথাগুলো মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার কান অব্দি মনে হয় পৌঁছাচ্ছে না। ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলেন। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না। ওনার মতো উনি কাজ করেই যাচ্ছেন। একবার পিঠে স্লাইড করতেছে, তো একবার পেটে স্লাইড করতেছে। আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না। কোমর ব্যথা বেড়েই চলেছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উনি তাও কোনো কথা বলতেছেন না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম ওনার এরকম ব্যবহার দেখে। আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। আমি আর আমার রাগটাকে কন্ট্রোল করতে না পারায় ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন? আপনার না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদেরও তো টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সবচেয়ে বড় সম্পদ সেটাকে বিক্রি করে দিছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নম্বর আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করলেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে আমি কাকে কি বলছি যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে, তার ভিতর মানুষত্ব থাকতে পারে না? এটা আমার জানা উচিত। কান্না করতে করতে কথাগুলো বলে ফেললাম। আসলে মানুষ যে নিজেকে কিভাবে টাকার কাছে সব কিছুই মূল্যহীন। শুনুন, আমি আর কিছু শুনতে চাই না। আপনি এখন আমার চোখের সামনে থেকে যাবেন। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পিছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এরকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে পানি কেন? আসলে আম্মু, আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। তুই কি আমার থেকে কিছু লুকোতে চাচ্ছিস? আরে আম্মু, তুমি কি বলো? তোমার থেকে আমি কি লুকাবো? দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথাই মনে রাখবি, যা করবে ভেবে চিন্তে করবে। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আমাকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। চলো ভাইয়াকে দেখে আসি। যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আরে আম্মু, তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি আমার পেটে পেটে? যা থাকে সব তো তুমি জানো। আপনার ভাইয়াকে কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টা পর তার সাথে কথা বলতে হবে আপনাদের। থ্যাংক ইউ নার্স, আর সরি। সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা। এখন যান, দেখে আসুন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। তারপর আম্মু আর আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি আমার ভাইটা শুয়ে আছে। কি সুন্দর লাগতেছে তাকে। এদিকে। হ্যালো শামীম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর আবার মাথায় কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে? তোকে যেটা বলছি সেটাই কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস, আমার মাথাটা এখন গরম আছে।
আর আমি যেটা করতে চাই সেটা করি, তুই তো সেটাও ভালো করে জানিস। তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোর যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলছি যে আমি সাহায্য করব না? দেখ, এরকম পেঁচাই কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কিনা। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠায়, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানাটা আছে। এরকম বোকার মতো কথা বলবি না তো। তুই ঠিকানা দিবি আর আমি যাকে তাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আরেকটাকে তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো, সেটা হবে না। আবার তুলে আনবো। আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর। আমি যাব তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকে তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে 100 বার রাজি হবে। জোরপূর্বক বিয়ে করব আমি। তাতে কি মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে? ওই মেয়ের মনে তোর জন্য শুধু ঘৃণা থাকবে, আর কিছু থাকবে না, বুঝেছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলতেছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চাই সেটাই কর, আমি তোকে বোঝাতে পারবো না। তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোন কেটে দিয়ে বাড়ি গেলাম। এদিকে আম্মু, তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। আরে আম্মু না, তোমার এখানে থাকতে কষ্ট হবে। আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ। তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি। টেবিলে সব কিছু রাখা আছে, সময় মতো ভাইয়াকে ওষুধ খাইয়ে দিও। আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে। এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। মুয়া। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। পাগলি মেয়ে আমার, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তোকে একটুও কষ্ট করতে হতো না রে মা। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো তাই। সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে। একটা রিক্সাও নেই, এখন হেঁটে যেতে হবে। ভাবতেই কান্না পাচ্ছে, এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। এই ওই দিক দেখতে লাগলাম কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। দূর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইড দেখতে যাচ্ছি, তার রাস্তা দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগছে। আমার কাছে ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানবজাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড়লোক আছে যারা গরিবদের পেটে লাথি দেয়। হয়তো আমি যেমন দরিদ্রতার কারণে জমার সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে
তারা হয়তো পেটের দায়ে এইসব কাজ করতে বাধ্য হয়। আসলে প্রতিটা পতিতা নারীকে জিজ্ঞেস করলে তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে নানা করুণ কাহিনী, যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই যাচ্ছি আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম গাড়ির সামনে এসে দাঁড়াইছে তো, তাই বুকে একটু থুথু দিলাম। গাড়ি থেকে দুজন মুখোশ বড় লোক নেমে পড়ল। আমি পরিবেশটা বুঝতে পারলাম, তাই দৌড় দিতে যাব, তখন ওই লোক দুটো আমাকে ধরে ফেললেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাবো আমরা। ওই কাপড়টা দে, আর ওর মুখে কাপড়টা ভালোভাবে বেঁধে দে, যাতে যেন আওয়াজ বের না হয়। দ্বিতীয় লোকটা কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার দুপুরকার ঘটনাটা মনে পড়ে গেল। তাহলে কি? না, এটা হতে পারে না, কখনোই না। একটা লোক এতটা খারাপ হতে পারে না। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারতেছি না, শুধু ওহ আহ শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলতেছে, মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমনভাবে বেঁধেছে, খুব ব্যথা হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালে সূর্য দেখতে পাবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে? এটা মনে পড়তেই আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আমার ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো। ভেতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। জলদি ভেতরে যা, সবাইকে বল কোণে এসে গেছে, আর কাজীকে বল সব কিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলছেন? কাজী, বিয়ে, কোণে, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসবে, তাহলে এইভাবে বেঁধে তুলে আনতে যাবে কেন? ভালোভাবে তো আনতে পারতো। না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এভাবে নিয়ে আসতে যাবে কেন? আর ভাইয়াটা পুলিশের ভয় পাচ্ছেন কেন? না, আর কিছু ভাবতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? একদিকে তো আমার মা আর ভাইয়ের টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাকে গাড়ি থেকে জলদি নামিয়ে উনি ওনার ঘাড়ে তুলে নিলেন, যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভেতর ঢুকে গেলেন। আমার খুব ভয় হচ্ছে। আমি খুব লাফালাফি করতেছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতেছি না, কারণ আমার মুখ বাঁধা। ভেতরে প্রবেশ করে আমি তো অবাক। কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি? এখানে দেখতেছি পুরাই বিয়ের ফাংশন। উফ না, আর কিছুই ভাবতে পারছি না। কি হবে আমার সাথে এখানে? কাজী সাহেব, আপনি সব কিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামীমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? ওনার এইরকম লাগবে, তবে আমি তো ভয় চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই ভেবে নিয়েছি এই লোকটা বদমেজাজি। আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে, কীরকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পূর্ণ করে ওখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এইভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না। ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখানে মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তো তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু কর, নয়তো তোকে এখানে পুঁতে ফেলবো। আরে বাবারে, এটা দেখি আস্ত একটা ডেভিল। এই লোকটা মনে হয় খুন খারাপিতে তো সেরা। উফ, আমি কেন যে এই কাজটা করতে গেলাম ওই রাতে?
না হলে আমাকে কখনোই এরকম কিছু সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়াতে লাগলেন। মিয়াজিপাড়া নিবাসী মোহাম্মদ